হেয়ার উই গো রদ্রি টু বার্সেলোনা ডিল ডান। ইতিমধ্যে ফ্যাব্রিজিও রোমানোর এই বিখ্যাত বাক্যটি আপনার শুনে ফেলার কথা, কারণ রদ্রি যে বার্সেলোনায় যাচ্ছে এই নিউজটি অলরেডি আপনাদের জেনে ফেলারও কথা, কারণ রদ্রি এবং বার্সেলোনার মধ্যে ডিলটি সম্পন্ন হয়ে গেছে, যেখানে তারা রিয়াল মাদ্রিদের এক প্রকার মুখের খাবার ছিনিয়ে এনে তাদের নিজের ক্লাবে যোগ দিয়ে ফেলেছে। এখন মুখের খাবার কেন বলছি রিয়াল মাদ্রিদের, কারণ আপনারা ইতিমধ্যে জানেন যে টনি ক্রুস যখন থেকে রিয়াল মাদ্রিদ ছেড়েছে তখন থেকে রিয়াল মাদ্রিদ একটা মাঝমাঠের কন্ট্রোলার খুঁজছিল, সেই টার্গেটটা ছিল তাদের রদ্রি। এখন সেই রদ্রিকে তারা এতদিন ধরে টার্গেট করেছিল এবং তাদের জন্য বিট করেছিল একটি। তখন সেখান থেকে যখন বার্সেলোনা রদ্রিকে তাদের নিজেদের ডেরায় ফেরায়, তখন আপনি সেটা বলতে বাধ্য যে রিয়াল মাদ্রিদের মুখের খাবার নিয়ে গেছে বার্সেলোনা। এখন এখানে রিয়াল মাদ্রিদের কতটা ক্ষতি হলো এবং একই সাথে বার্সেলোনার কতটা লাভ হলো, এবং সেই ক্ষেত্রে বার্সেলোনার একটা ক্ষতি হতেও পারে। আপনারা হয়তো আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন যে এত সুন্দর একটা ট্রান্সফারের পর বার্সেলোনার আবার ক্ষতি কেন হবে, কিন্তু আমি যখন বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করব এবং আপনারা যদি শোনেন সেক্ষেত্রে আপনারাও আমার সাথে দ্বিমত পোষণ করবেন না। তো চলুন একে একে সবগুলো বিষয় ভেঙে ভেঙে বোঝা যাক। প্রথমে যদি আসি রিয়াল মাদ্রিদের কথায়, প্রথমে যেটা বললাম যে রিয়াল মাদ্রিদ টনি ক্রুস যাওয়ার পর একজন মাঠের কন্ট্রোলার খুঁজছিল, সে কন্ট্রোলারটা এখনকার বর্তমান সময় রদ্রির চেয়ে ভালো হয়তো অন্য কেউ হতে পারে না। অল্প বয়সে যারা আছে তাদের এখন বর্তমান তারা কিন্তু সেই সার্ভিসটা প্রোভাইড করতে পারবে না যেটা রদ্রি করতে পারে, কারণ আপনারা দেখেছেন রদ্রি বিশ্বকাপে যে খেলাটা দিয়েছেন এবং তারপরে তিনি সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এবং বিশ্বকাপ জিতেছেন। তাছাড়া তার এক্সপিরিয়েন্স রয়েছে ক্লাব বিশ্বকাপ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ সহ প্রতিটা জায়গার খেলার তার অভিজ্ঞতা রয়েছে। সেক্ষেত্রে রিয়ালের জন্য রদ্রির চাইতে ভালো হয়তো আর কেউ হতে পারে না আপাতত, কিন্তু সেই জায়গায় যখন তারা বিট করলো রদ্রিকে নেওয়ার জন্য, ম্যানচেস্টার সিটি তাদের দামের পাল্লাটা একটু ভারী করে দিল আর সেই জায়গায় ঢুকে বলল বার্সেলোনা, এবং লাস্ট পর্যন্ত শেষ মুহূর্তে এসে বার্সেলোনা রদ্রিকে নিয়ে গেল। এখন সেক্ষেত্রে অবশ্যই বার্সেলোনা অনেক বড় একটা লাভ হয়েছে এবং রিয়াল মাদ্রিদের একটা ক্ষতি হয়েছে। এখন রিয়াল মাদ্রিদ নতুন সিজনে অনেকগুলো ট্রান্সফার করেছে, কিছু সেল করেছে, কিছু নিয়ে এসেছে, অর্থাৎ নিয়ে আসার পাল্লাটা তাদের ভারী। সেখানে তাদের ডিফেন্স এবং অ্যাটাক অনেক উন্নত করেছে। এখন দেখা যাক তারা কি রদ্রি ছাড়া এই সিজনে কোনো ট্রফি জিততে পারে, নাকি আবারও সেই রদ্রির অভাবটা তারা বুঝতে পারবে এই সিজনও। টানা তৃতীয় সিজন কি তারা ট্রফি শূন্য থাকবে। এখন আসা যাক বার্সেলোনার ক্ষেত্রে। প্রথমত বার্সেলোনার খুব একটা সুন্দর ট্রান্সফার হয়েছে রদ্রি ট্রান্সফারটা, সেটা নিয়ে কোনো দ্বিমত পোষণ করার জায়গা নেই, কারণ রদ্রি হচ্ছে একজন মাঝমাঠের কাণ্ডারি এবং তিনি বলটাকে প্লেমেকিং করতে পারবেন এবং তিনি মাঝমাঠের খেলাটা নিয়ন্ত্রণ করতে পারবেন। তাছাড়া রদ্রি হলেন একজন স্প্যানিশ এবং স্পেনের বিশ্বজয়ী খেলোয়াড়। সেক্ষেত্রে কাতালান ক্লাব বার্সেলোনাতে তার মানিয়ে নেওয়ার কোনো ঝামেলাই হবে না। আর আপনারা ইতিমধ্যে জানেন যে বার্সেলোনার অধিকাংশ প্লেয়ারই তাদের স্পেনের ন্যাশনাল টিমের, সেক্ষেত্রে তাদের সতীর্থদের সাথে তার কোনো বোঝাপড়া নিয়ে সমস্যা হবে না, এটা আপনারা বুঝতেই পারছেন। এখন তাদের সাথে যেহেতু রয়েছে পেদ্রি, ফ্র্যাঙ্কি ডিয়ং, আরও অনেক প্লেয়ার রয়েছে, দানি অলমো, তিনিও মাঝমাঠেরই ধরতে পারেন। এখন সেই জায়গায় যখন রদ্রি যোগ হবে, বার্সেলোনার মিডফিল্ড যে কতটা উন্নত হবে, আপনারা যদি রেগুলার খেলা দেখে থাকেন এবং খেলা সম্পর্কে কিছু ধ্যান ধারণা থাকে আপনারা সেটা ইতিমধ্যে বুঝতে পারছেন। এবং তাছাড়াও তাদের অ্যাটাক লাইনে তারা গর্ডনকে নিয়েছে এই সিজনে 80 মিলিয়ন খরচ করে, এবং তাদের কিন্তু রাইট উইঙ্গের লামিন ইয়ামাল এবং তাছাড়াও তো তাদের রাফিনিয়া রয়েছেই। এখন তাদের যে সমস্যাটা হতে পারে সেটা হতে পারে তাদের নাম্বার 9 নিয়ে। আপনারা জানেন রবার্ট লেভানডস্কি সিজন শেষের পরে, অর্থাৎ এসিএন শুরু হওয়ার আগেই তিনি বার্সেলোনা ছেড়ে দিয়েছেন এবং তাদের আরও একটি যে পসিবল নাম্বার 9 ছিল তিনি হল ফেরান তোরেস। তিনিও পিএসজিতে যোগ দিয়েছেন, অর্থাৎ তারও বার্সেলোনা চ্যাপ্টার ক্লোজ। এখন সেক্ষেত্রে তাদের একাডেমির প্লেয়ার দিয়ে যদি মনে করে বার্সেলোনা নাম্বার 9-এর জায়গাটা পূরণ করবে, সেখানে তারা করতে পারে। তাদের অনেক খেলোয়াড় এসেছে যারা তাদের একাডেমি থেকে একসময় বড় পর্যায়ে গেছে, তার সবচেয়ে জলজ্যান্ত উদাহরণ লামিন ইয়ামাল এবং লিওনেল মেসি। এখন তারা সেটা চাইলে করতে পারে, কিন্তু আপনি প্রথম সিজনে একটা একাডেমির প্লেয়ার দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের মতো জায়গায় বা লা লিগার মতো জায়গায়, যেখানে আপনার প্রতিদ্বন্দ্বী টিম হচ্ছে রিয়াল মাদ্রিদ, সেখানে আপনি ভরসা করতে চাইবেন, নাকি একজন প্রপার নাম্বার 9 কিনতে চাইবেন?
এক কথায় বলতে গেলে অবশ্যই আপনার একটি প্রপার নাম্বার 9 কিনতে চাওয়া উচিত। এখন সেক্ষেত্রে নাম্বার 9 কিনতে গেলে বার্সেলোনা যাকে টার্গেট করেছে তিনি হলেন জুনিয়র আলভারেজ। এখন আলভারেজ তো রয়েছে আতলেটিকোতে। এখন আতলেটিকো মাদ্রিদ কিন্তু আলভারেজকে ছাড়তে চায় না। এখানে তারা অনেকগুলো পাগলাটে কাণ্ডও করেছে। আপনারা দেখেছেন লামিন ইয়ামাল, রাফিনিয়াদের ছবি তারা আতলেটিকোর জার্সি পরায় তাদের ফেসবুক পেজে আপলোড দিয়েছে। সেগুলো তো পার হয়ে গেছে, কিন্তু তাদের বলেছে 520 মিলিয়ন না হলে নাকি তারা আলভারেজকে ছাড়বে না। যদিও সেটা একরকম মানে একটা থ্রেট হতে পারে, কিন্তু সেটা হবে না। কিন্তু তারা যদি বার্সেলোনা যদি সত্যি কিনতে চায় নাম্বার 9 অর্থাৎ আলভারেজের দিকে যেতে চায়, 100-র নিচে কি হবে আপনার মনে হয়? জীবনেও না। আলভারেজকে একজন বিশ্বজয়ী খেলোয়াড়কে 100 মিলিয়নের নিচে দিবে, এটা আপনার কল্পনারও বাইরে। তাকে কিনতে গেলে অবশ্যই 120-এর আশেপাশে থাকতে হবে। এখন 120-এর আশেপাশে কিনবেন, অবশ্যই আলভারেজের দাম 120 মিলিয়ন হতে পারে, কারণ তার ফর্ম খারাপ না। তিনি একজন প্রপার নাম্বার 9, তার ফর্ম মোটামুটি ভালো এবং তিনি সবসময় প্রায় তার লেভেলটা ভালোই থাকে। তিনি ভালো খেলতে পারেন, ভালো সার্ভিস দিতে পারেন। ম্যানচেস্টার সিটিতে তিনি হল্যান্ডের রিপ্লেসমেন্ট ছিলেন এবং সেখানে তিনি অনেক ম্যাচ ঘুরিয়েছে। এবং আতলেটিকো মাদ্রিদের তিনি একজন প্রপার নাম্বার 9 এবং তিনি সেখানে প্রতিটা ম্যাচে প্রায় ভালো খেলে থাকেন। এখন সেই প্লেয়ারকে যদি বার্সেলোনা নিতে চায়, তাদের অবশ্যই একটা ভালো পরিমাণ টাকা খরচ করতে হবে। এখন সেই টাকা খরচ করবে কোথা থেকে বার্সেলোনা, এটাই হচ্ছে মেন কথা। বার্সেলোনা ইতিমধ্যে গর্ডনকে 80 মিলিয়ন দিয়ে নিয়েছে। সেটা তো সে কথা না। বার্সেলোনা তো এমনিতে একটা টাকা পয়সার ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিল, আপনারা সকলেই জানেন। এরপরে আবার রদ্রিগে নিল 60 মিলিয়ন প্লাস 16 থেকে 17 মিলিয়ন তার একটা বোনাস থাকবে। তো সেক্ষেত্রে 75 থেকে 80 মিলিয়ন একটা চলে গেল, ওদিকে 80 মিলিয়ন গেছে। আরও কিছু সাইনিং করিয়েছে টুকটাক। সেক্ষেত্রে বার্সেলোনা যে আবারও 120 মিলিয়ন দিয়ে আলভারেজকে নিতে পারবে কিনা, সেক্ষেত্রে একটা বড় প্রশ্ন রয়ে যায়। এখন যদি আলভারেজকে না নিতে পারে, সেক্ষেত্রে তাদের নাম্বার 9-এর জায়গায় ভুগতে হবে আমার মনে হয়। এত লম্বা একটা সিজন যেখানে আপনি চ্যাম্পিয়ন্স লিগ কন্টেন্ডার, আপনি চ্যাম্পিয়ন্স লিগ জিততে চান, আপনি 2015 সালের পর কোনো চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেন নেই, এবং আপনি প্রতিটা সিজনে প্রায় ভালো করেন কিন্তু লাস্টের দিকে যে আর হচ্ছে না। আর সেক্ষেত্রে যখন আপনি আপনার একটা প্রপার নাম্বার 9 ছাড়া যাবেন, আপনার কি মনে হয় খুব সহজে আপনি চ্যাম্পিয়ন্স লিগের মতো জায়গায় ফাইনাল খেলে ফেলবেন? অবশ্যই না। আর সেক্ষেত্রে যদি নাম্বার 9 নিতে হয়, সেক্ষেত্রে আলভারেজকে নিতে হবে। আর আলভারেজকে নিতে গেলে আপনার 100 মিলিয়নের উপরে যেতে হবে। এখন পয়েন্টটা ওটাই। এখন টাকা পয়সা কীভাবে ম্যানেজ করে বার্সেলোনা, সেটাই দেখার বিষয়। এবং শেষ পর্যন্ত তারা কি আলভারেজের ডিলটা ডান করতে পারে, নাকি তারা এই মৌসুমে একজন প্রপার নাম্বার 9 ছাড়া ম্যাচ সিজনটা চালিয়ে যাবে, দেখার বিষয় এটাই। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করতে। আর আপনারা জানেন ইতিমধ্যেই প্রায় প্রত্যেকটা লিগ শুরু হয়ে গেছে এবং প্রতিটা লিগের ভিডিওর আপডেট, ম্যাচ প্রিভিউ, ম্যাচের পরের রেজাল্ট সম্পর্কে যত যাবতীয় ভিডিও রয়েছে, সকল ভিডিও আপনারা পেয়ে যাবেন এস স্পোর্ট ফুটবল ইউটিউব চ্যানেলে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।